আচ্ছা, যারা যুক্ত হয়েছেন সবাই কি শুনতে পাচ্ছেন ঠিকমতো? আমাকে একটু কমেন্টে জানান তো, যারা যুক্ত হয়েছেন তারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। হ্যাঁ, যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? একটু কমেন্ট দেন তো দেখি যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। জি, ক্লিয়ার। ওকে ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে নেন। হ্যাঁ, বন্ধুদের যাদেরকে মেনশন করার কথা একটু বন্ধুদের মেনশন করে নেন সবাই। ঠিক আছে, বন্ধুদেরকে মেনশন করে নেন সবাই। ঠিক আছে, 20 সেকেন্ড সময় বন্ধুদেরকে সবাই মেনশন করে দেন, তারপরে আমি কিছু নিয়ম বলে দিব, সেই নিয়মগুলো ফলো করতে হবে ক্লাসে। ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার আছে তাই না? আচ্ছা, ভেরি গুড, অল ক্লিয়ার। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন তাদেরকে প্রথম আমি একটি কথা বলি, সেটা হচ্ছে আজকে সবাই এই কমেন্ট যে দেখা যায় না, কমেন্ট দেখা যায়, কমেন্ট কিন্তু বন্ধ করা যায়। কমেন্ট বন্ধ করে ক্লাসটা করতে হবে। ঠিক আছে, কমেন্ট বন্ধ করে ক্লাস করতে হবে। এই ক্লাস রেকর্ড থাকবে না। ক্লিয়ার? এই ক্লাস রেকর্ড থাকবে না, ক্লাসও শেষ হবে, ক্লাসও ডিলিট হয়ে যাবে। বোঝা গেছে ভাইয়া? ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই ক্লাসটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে ক্লাস শেষ হয়ে যাবে, সাথে সাথে ক্লাসটা আর থাকবে না, এটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনেন তাহলে আমার কথা কি বলেছি। প্রশ্ন চলাকালীন সময় সকল প্রকার কমেন্ট করা নিষেধ। সকল প্রকার, সেটা প্রশ্নের উত্তর যদি হয়, প্রশ্নের উত্তর, এই সেই বন্ধুকে মেনশন করা, এই হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, এই প্রশ্ন আমি জীবনেও দেখিনি, এই প্রশ্ন আমি জীবনেও শুনিনি, এটা কেমন প্রশ্ন হইল, এই হইল, স্যার আসসালামু আলাইকুম, স্যার চলে গেলাম, কারেন্ট গেল, অনেক শীত আজকে। ঠিক আছে, এগুলো যে কোনো প্রকার কমেন্ট করা নিষেধ। ঠিক আছে, কমেন্ট করলে গ্রুপ থেকে আমি 7 দিনের জন্য আপনাকে ব্যান করা হবে। অলরেডি এখানে আমাদের মডারেটরগণ আছে, এখানে যে কোনো কমেন্ট দেখলে আপনাকে 7 দিনের জন্য ব্যান করা হবে। ক্লিয়ার আমার কথা ভাইয়া? আচ্ছা, এবার শোনেন তাহলে। হ্যাঁ, প্রশ্ন কেমন হবে ভাইয়া? সকল প্রশ্নের নাম্বার দেয়া আছে। নাম্বারে 1 নাম্বার প্রশ্ন, প্রশ্ন লেখা আছে, খাতা কলম নিয়ে বসবেন, 1 নাম্বার দিবেন, প্রশ্নের উত্তর লিখবেন। আমি 2 বার পড়বো প্রশ্ন। কয়বার পড়বো? 2 বার প্রশ্ন পড়বো, স্ক্রিনে থাকবে, আমি 2 বার পড়বো। কোনো প্রশ্নই 30 সেকেন্ডের বেশি থাকবে না স্ক্রিনে, এবং যত প্রশ্ন বাড়তে থাকবে সময় আরো কম পাবেন, তত দ্রুত দ্রুত পড়বো আমি। ঠিক আছে, ওর মধ্যে আপনি যেগুলো পারবেন সেগুলো উত্তর লিখবেন, যেটা পারবেন না সুন্দর করে ফাঁকা রাখবেন। 33 নম্বর প্রশ্ন আপনার জানা নাই, কোনো সমস্যা নাই, জানা নাই, ফাঁকা রাখেন ভাই। আমি যতগুলো প্রশ্ন আজকে করাবো, একটা প্রশ্ন আপনার উত্তর জানা নাই, আপনি ফাঁকা রাখেন, খালি চেয়ে চেয়ে দেখেন, তাহলে নিজের অবস্থাটা বুঝতে পারবেন। ওকে, এটার উত্তর মনে হচ্ছে এটা, সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলতে হবে, বেশি ভাবার সময় নাই। সর্বোচ্চ 30 সেকেন্ড সময় যদি পান, আমি বলছি সর্বোচ্চ 30 সেকেন্ড সময় পাবেন। আর যত প্রশ্ন যাবে, শেষের প্রশ্নগুলো এমন হবে যে আপনি 15 সেকেন্ড করে সময় পাবেন। শেষের প্রশ্নগুলো আপনি 15 সেকেন্ড সময় পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখেন। তাহলে সবাই যেটা করবেন, এই যে আমি বললাম ওকে স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, কোনো প্রকার কমেন্ট করা যাবে না। আমি আর কোনো কমেন্ট দেখতে চাই না, কাউকে মেনশন করতে হবে না। 250 জনের মতো চলে আসছে, যাদের ক্লাস করার চলে আসছে, কোনো প্রকার, হ্যাঁ, শুধু অ্যান্সার, নাম্বার লিখবেন, অ্যান্সার লিখবেন খাতায়। ঠিক আছে, 1 এর এটা উত্তর, হ্যাঁ, 2 এর উত্তর ড্যাশ ড্যাশ ড্যাশ, 3 এর উত্তর ড্যাশ ড্যাশ ড্যাশ, 4 এর উত্তর ড্যাশ, 5 পারি না, ফাঁকা থাক, 6 পারি না, ফাঁকা থাক। ঠিক আছে, স্যার বুঝছি না, লেখা বোঝা যাচ্ছে না, এই যাচ্ছে না, এই প্রশ্ন জীবনে দেখিনি, প্রশ্ন বুঝছি না, কোনো প্রকার কমেন্ট করা নিষেধ। ঠিক আছে, কোনো প্রকার কমেন্ট করা নিষেধ। ঠিক আছে, স্টপ কমেন্ট, আমি বললাম কমেন্ট স্টপ, আর কোনো প্রকার কমেন্ট হবে না। ওকে স্যার, জি স্যার, কমেন্ট করো না, কেউ কমেন্ট করলে আবার বলবেন না এই কমেন্ট করতে নিষেধ করেছে। স্টপ, কমেন্ট স্টপ। ঠিক আছে, স্টপ, কমেন্ট স্টপ, কমেন্ট স্টপ, আর কারো কোনো কমেন্ট আমি দেখতে চাই না। ঠিক আছে, সকলের কমেন্ট স্টপ, সবাই এবার বন্ধ করে দেন। কমেন্ট সেকশন অফ, কমেন্ট সেকশন অফ সবার। ঠিক আছে, আমি শুরু করছি, 1 নাম্বার দিয়ে আমি শুরু করছি, 2 বার করে পড়বো, খাতায় লিখে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, সবার কমেন্ট অফ হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, কমেন্ট সেকশন অফ থাকবে, কমেন্ট সেকশন অফ থাকবে, সকলের কমেন্ট সেকশন অফ, কেউ কোনো কমেন্ট করবো না, কেউ কাউকে মেনশন করবো না। ঠিক আছে,
আবার এই যে বেয়াদবি করছেন, এই যে ভাই কোনো প্রকার সালাম, কোনো প্রকার কমেন্ট অফ, আবারও কমেন্ট করছেন, কমেন্ট অফ করেন। আমি বললাম কমেন্ট অফ করেন, কোনো প্রকার কমেন্ট করা যাবে না, কমেন্ট অফ, কোনো কমেন্ট হবে না। এই দুর্জয়, আপনাকে দিয়ে শুরু করলাম, এই যে ব্যান করা শুরু করলাম গ্রুপ থেকে। দুর্জয় সমী হচ্ছে গ্রুপ থেকে আগে আউট হবে, ঠিক আছে? আচ্ছা, আবার ওকে স্যার। ভাই ওকে স্যার আপনার করার কোনো দরকার ছিল? দাঁড়ান ব্যবস্থা করি, সবগুলো আজকে যে রিয়াক্ট দিবে সবাই, হ্যাঁ দাঁড়ান ব্যবস্থা করি সবগুলোকে। ব্যবস্থা করছি। ওকে শুরু করলাম, ঠিক আছে? আর কোনো কমেন্ট দেখতে চাই না। এই আল পাচিনো, আপনার থেকে শুনতে হবে, কি করে লিখে দিব এখানে দেখতে পাচ্ছেন না? আপনি জ্ঞান দিচ্ছেন কেন? আপনাকে গ্রুপ থেকে বের করি। জ্ঞান দিতে আসবেন না, কি করতে হবে না করতে হবে আপনাকে, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকলে সবাই চুপ। আপনি কেন কমেন্ট করলেন? আমি শুরু করলাম, ঠিক আছে? প্রশ্ন নাম্বার 1 দেখেন, এই যে এখানে প্রশ্ন আসবে 1 নাম্বার, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কে? ঠিক আছে, একবার পড়লাম, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কে? 1 নাম্বার দিবেন, যেটা উত্তর সেটা খাতায় লিখবেন। ওকে আচ্ছা, নাম্বার 1 1 নাম্বার দেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কে? 1 নাম্বার দিয়ে উত্তর লিখে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কে? সুন্দর করে খাতায় লিখে ফেলেন। ওকে, আশা করি সবার সুন্দর করে লেখা হয়েছে। ওকে, তাহলে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কে? উত্তর লিখে ফেলবেন। আপনি যদি উত্তর আপনার যদি জানা থাকে ফাঁকা থাকবে, ঠিক আছে? আপনার উত্তর জানা না থাকলে ফাঁকা থাকবে। প্রশ্ন নাম্বার 2 বলছে, ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ কি? ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ কি? অর্থাৎ প্রথম কোন কাজটি করতে হয় এবং যে কাজটিকে প্রধান ধরা হয়, মূল কাজ ধরা হয়, সেটা কি? ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ কি? ঠিক আছে, নাম্বার 2 উত্তর লিখে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ কি? ওকে, আশা করি হয়েছে। নাম্বার 3, বিশ্বব্যাপী মুক্ত অর্থনীতি, বিশ্বব্যাপী কি ভাইয়া? মুক্ত অর্থনীতি চালু হয় কোন যুগে? অর্থাৎ আমাদের যে যুগগুলো আছে সেই যুগের মধ্যে কোন যুগে বিশ্বব্যাপী মুক্ত অর্থনীতি চালু হয়? ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে বিশ্বব্যাপী মুক্ত অর্থনীতি চালু হয় কোন যুগে? নাম্বার 3 দিয়ে উত্তর লিখে ফেলতে হবে, যদি আমরা না পারি ফাঁকা রাখবো। ওকে, তাহলে বিশ্বব্যাপী মুক্ত অর্থনীতি চালু হয় কোন যুগে? উত্তর যদি জানা থাকে লিখে ফেলবো, না জানা থাকলে আমরা সুন্দর করে ফাঁকা রাখবো। প্রশ্ন নম্বর 4 দেখি, ব্যবসায়ের আওতায় অন্তর্ভুক্ত বিষয়গুলি কি কি? বলেছে বিষয়গুলো কি কি, অর্থাৎ ব্যবসায়ের আওতাভুক্ত বা ব্যবসায়ের আওতায় অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? ঠিক আছে, কি কি বলেছে, মানে এখানে 3টা জিনিস আছে, আমি একটু বলে দিই। ব্যবসায়ের আওতাভুক্ত 3টা জিনিস আছে। কয়টা জিনিস? 3টা জিনিস। এই 3টা জিনিসের নামই লিখতে হবে, ঠিক আছে? 4 দিবেন, দিয়ে 1টা 2টা কমা দিয়ে 3টা জিনিসের নাম লিখতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের যে 4 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের আওতায় অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? তাহলে সবাই খাতায় লিখে ফেলবো, যদি না জানি আমরা ফাঁকা রাখবো, ঠিক আছে? না পারলে না জানলে টেনশন করার কিচ্ছু নাই, কারণ আপনার ল্যাগগুলোই আজকে আমি খুঁজে বের করে দিব, সে কারণে আজকের ক্লাস, ঠিক আছে? তাহলে ব্যবসায়ের আওতাভুক্ত বিষয়গুলো কি কি? 3টা জিনিস আছে, আমি একটা ক্লু দিয়ে দিলাম, সেই 3টা জিনিস সুন্দর করে লিখতে হবে। ওকে, নাম্বার 5, নাম্বার 5-এ বলছে 5, ব্যক্তিগত বাধা কিসের মাধ্যমে দূর হয়? ব্যক্তিগত বাধা কিসের মাধ্যমে দূর হয়? ঠিক আছে, ব্যক্তিগত বাধা, ঠিক আছে, কি বাধা? ব্যক্তিগত বাধা কিসের মাধ্যমে দূর হয়? ওকে, সবাই আমরা একটু লিখে ফেলবো যে ব্যক্তিগত বাধা কিসের মাধ্যমে দূর হয়। 5 নাম্বার দিব, দিয়ে সুন্দর করে লিখে ফেলবো যে ব্যক্তিগত বাধা কিসের মাধ্যমে দূর হয়। আশা করি সকলের লেখা হয়েছে।
আমরা প্রশ্ন নম্বর 6 তে চলে যাই। প্রশ্ন 6 তে আমাদেরকে যেটা বলেছে, সাবান কোন শিল্পের অন্তর্গত? সাবান কি ভাইয়া? সাবান। সাবান কোন ধরনের শিল্প বা কোন শিল্পের অন্তর্গত? সাবান কোন শিল্পের অন্তর্গত? ঠিক আছে, সুন্দর করে আমরা লিখে ফেলি। আমাদের প্রশ্ন নম্বর 6 নাম্বার দিব, দিয়ে জাস্ট উত্তরটা আমরা লিখে ফেলবো যে সাবান কোন শিল্পের অন্তর্গত। 6 নাম্বার দিয়ে আমরা উত্তরটা সুন্দর করে লিখে ফেলবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আছেন। দেখবেন যে কেউ যদি কমেন্ট করলে ডিরেক্টলি ব্যান করবেন। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, কোনো কমেন্ট করা নিষেধ আজকের ক্লাসে, যে কোনো প্রকার আপনি দেখেন কেউ কমেন্ট করলে ডিরেক্টলি ব্যান, সে কারণে মেনশন দিলাম আপনাকে। ওকে, তাহলে সাবান কোন শিল্পের অন্তর্গত? ঠিক আছে, 6 নাম্বার দিয়ে উত্তর লিখে ফেলতে হবে। পরে যাই আমরা 7 বলছে কি? 7 বলছে বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত? বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত? 7 নাম্বার দিয়ে সুন্দর করে উত্তর লিখে ফেলতে হবে। বন থেকে যদি আমরা কাঠ সংগ্রহ করি তাহলে তাকে কোন শিল্প বলা হয়? ঠিক আছে, তাহলে বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্গত? সবাই লিখে ফেলবেন। ক্লিয়ার? নেক্সটে আমরা চলে যাই প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর কত? 8। প্রশ্ন নম্বর 8-এ আমাদের বলছে কেরোসিন। ঠিক আছে, কেরোসিন, কেরোসিন তেল আছে না, সেই কেরোসিন তেল কোন শিল্পের অন্তর্ভুক্ত? তাহলে কেরোসিন কোন শিল্পের অন্তর্ভুক্ত? প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8 আমাদেরকে লিখে ফেলতে হবে কেরোসিন কোন শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, কেরোসিন কোন শিল্পের অন্তর্ভুক্ত? আমি আবারও বলছি, কেরোসিন কোন শিল্পের অন্তর্ভুক্ত? আপনি 8 নাম্বার দিয়ে উত্তর লিখে ফেলবেন। ওকে, পরেরটাই যাই আমরা। প্রশ্ন নাম্বার 9, অনেক বড় প্রশ্ন। 3টা কথা আছে এখানে। কয়টা কথা? 3টা কথা। দারিদ্র দূরীকরণ, সামাজিক কল্যাণ ও ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে কোন ব্যবসা পরিচালিত হয়? 3টা লক্ষ্য। 1 দারিদ্র দূরীকরণ, নাম্বার 2 সামাজিক কল্যাণ, নাম্বার 3 কি বলছে ভাইয়া? ব্যবসা সম্প্রসারণ। এই 3টা লক্ষ্যে কোন ব্যবসা পরিচালিত হয়? 9 নাম্বার দিব, দিয়ে আমরা লিখে ফেলবো এটা কোন ব্যবসার মধ্যে পড়ে। ঠিক আছে, এটা কোন ব্যবসার মধ্যে পড়ে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, নাম্বার 9, নাম্বার 9 গেল। এরপরে নাম্বার 10। নাম্বার 10, আচ্ছা, আমি যদি কাউকে নাম ধরে যদি বলি যে একে গ্রুপ থেকে ব্যান করেন, তখন ব্যান করবেন, আগে আগে করবেন না। ঠিক আছে, আমি যদি কারো নাম ধরে বলি যে একে ব্যান করেন, দেন ব্যান করবেন, আগে আগে করবেন না। নাম্বার 10, নাম্বার 10, 10 নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে? পণ্যের মান নির্ধারণ, পণ্যের মান নির্ধারণ করার কাজকে কি বলে? অর্থাৎ আমরা যে পণ্যের মান নির্ধারণ করব, এই পণ্যের মান নির্ধারণকে কি বলে? ঠিক আছে, আমরা নাম্বার 10 দিয়ে সুন্দর করে কুইকলি লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, আমি এবার স্পিড বাড়াবো। ঠিক আছে, তাহলে পণ্যের মান নির্ধারণ করার কাজকে কি বলে? সুন্দর করে লিখে ফেলবো আমরা। পরে যাই 11 নম্বর। 11 নম্বরে বলছে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? নাম্বার 11 দিতে হবে, দিয়ে সুন্দর করে লিখে ফেলতে হবে যে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান। খালি নামটা লিখতে হবে, সেটি কোন পরিবেশ। ওকে, নাম্বার 12। নাম্বার 12-তে বলছে সুনাম কোন পরিবেশের উপাদান? নাম্বার 12 দিব আমরা, দেন লিখে ফেলবো যে সুনাম কোন পরিবেশের উপাদান। ঠিক আছে, সুনাম কোন পরিবেশের উপাদান। ওকে, নাম্বার 13। নাম্বার 13 বলছে কি? নাম্বার 13 একটু বড় আছে, বলছে ক্রেতাদের রুচি, অভ্যাস, ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান? ক্রেতাদের রুচি, অভ্যাস, ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান? ঠিক আছে, ক্রেতাদের রুচি, অভ্যাস আর ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান? 13 নাম্বার দিয়ে আমরা সুন্দর করে উত্তর লিখে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, ইমরান খান, ইমরান খানকে ব্যান করেন। ক্রেতাদের রুচি, অভ্যাস, ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান? ক্রেতাদের রুচি, অভ্যাস, ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান? সুন্দর করে আমরা লিখে ফেলবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাই আমরা 14 নম্বর আমাদের বলছে সরকারের শিল্প ও বাণিজ্য নীতি। কার? সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন পরিবেশের উপাদান?
সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন পরিবেশের উপাদান? সরকারের শিল্প ও বাণিজ্য নীতি কোন পরিবেশের উপাদান? ঠিক আছে, সুন্দর করে আমরা লিখে ফেলি 14 নম্বর দিয়ে। 15 যাই আমরা। 15 নম্বর বলছে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে কোন পরিবেশ? ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার, প্রত্যক্ষ মানে কি ভাইয়া? সরাসরি প্রভাব রয়েছে কোন পরিবেশের? ওকে, আচ্ছা, তাহলে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে কোন পরিবেশ? ঠিক আছে, এটা হচ্ছে আমরা 15 নম্বর দিব, দিয়ে উত্তর লিখে ফেলবো যে কোন পরিবেশ। ওকে, এখানে কোন পরিবেশ বলতে জানতে যাচ্ছে যে ব্যষ্টিক না সামষ্টিক সেটা জানতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখে ফেলবো। ওকে, বলে দিলাম উত্তর। 16তে বলছে বাংলাদেশের যে শ্রম আইন সেটি হচ্ছে কত সালের? বাংলাদেশের যে শ্রম আইন, বাংলাদেশের শ্রম আইন হচ্ছে কত সালের? ঠিক আছে, 16 নম্বর দিয়ে আমরা লিখবো শ্রম আইন কত সালে, জাস্ট সালটুকু বসাবো। ঠিক আছে, ডট 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 সালটুকু। ওকে, নাম্বার 17 কি বলছে? কারিগরি শিক্ষা কোন পরিবেশের উপাদান? কারিগরি শিক্ষা কোন পরিবেশের উপাদান? ঠিক আছে, কারিগরি শিক্ষা কোন শিক্ষা? কারিগরি শিক্ষা কোন পরিবেশের উপাদান? 17 নম্বর দিয়ে উত্তরে লিখে ফেলবো কারিগরি শিক্ষা কোন পরিবেশের উপাদান। নেক্সটে যাই, কি বলছে নেক্সটে? 18 সকল ব্যবসা সংগঠনের রাজা বলা হয় কোন সংগঠনকে? সকল ব্যবসা সংগঠনের রাজা বলা হয় কোন সংগঠনকে? 18 দিব, উত্তরে লিখে ফেলবো। ঠিক আছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানের রাজা বলা হয় কোন সংগঠনকে? 18 দিয়ে উত্তর লিখে ফেলবো। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই আমরা। 19 বলছে এক মালিকানা ব্যবসা গঠনে কোন ধরনের দলিলের প্রয়োজন হয়? কোন দলিল দরকার হয়? এক মালিকানা ব্যবসায়ে কোন দলিলের প্রয়োজন হয়? এক মালিকানা ব্যবসায়ে কোন দলিলের প্রয়োজন হয়? ঠিক আছে, এক মালিকানা ব্যবসায়ে কোন দলিলের প্রয়োজন হয়? ঠিক আছে, মিম আক্তার লাস্ট ওয়ার্নিং। ঠিক আছে, ব্যান করা হবে গ্রুপ থেকে। এক মালিকানা ব্যবসা গঠনে কোন দলিলের প্রয়োজন হয়, অর্থাৎ দলিলের নাম লিখবেন 19 নম্বর দিয়ে। 20 দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি, প্রযুক্তি ও দক্ষতার আগমন ঘটে কোন ব্যবসায়ের মাধ্যমে? দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি, প্রযুক্তি ও দক্ষতার আগমন ঘটে কোন ব্যবসার মাধ্যমে? ঠিক আছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে নিশাত হাসান রুদ্র, এটা পড়বেন আগে, পড়ে তারপরে মেনশন করবেন, লাস্ট ওয়ার্নিং। দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজি, প্রযুক্তি ও দক্ষতার আগমন ঘটে কোন ব্যবসার মাধ্যমে? 20 দিয়ে উত্তর লিখে ফেলবেন। ওকে, নেক্সটে যাই আমরা। 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মংলা অর্থনৈতিক অঞ্চল। ঠিক আছে, মংলা অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ মংলাতে যে ইকোনমিক জোনটা আছে সেটি কোন ধরনের ব্যবসা? মংলা ইকোনমিক জোন বা মংলা অর্থনৈতিক অঞ্চল কোন ধরনের ব্যবসায়ের উদাহরণ বা এটি কোন ধরনের ব্যবসা? 21 নম্বর দিয়ে আমাদের উত্তর লিখে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা 22 বলছে ব্যাংকিং অংশীদারের ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? ঠিক আছে, ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 22 নম্বর দিয়ে উত্তর লিখে ফেলবেন এতজন। পরে যাই 23 কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ঐচ্ছিক? কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ঐচ্ছিক? 23 নম্বর দিব, দিয়ে উত্তর লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ঐচ্ছিক? ওকে, কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ঐচ্ছিক? 23 দিয়ে উত্তর লিখে ফেলবো। নাম্বার 24 বলছে ব্যাংক কোম্পানি আইন কত সালের? নট কোম্পানি আইন, বলেছে ব্যাংক কোম্পানি আইন। ব্যাংক কোম্পানি আইন কত সালের? আমরা জানি কোম্পানি আইন 1994 সালের, কিন্তু প্রশ্ন এসেছে ব্যাংক কোম্পানি আইন কত সালের? 24 নাম্বার দিয়ে দ্রুত উত্তর লিখে ফেলবো আমরা। ঠিক আছে, নাম্বার 25 বলছে কোম্পানি গঠনে যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলে? কোম্পানি গঠনের জন্য যারা প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলে?
কোম্পানি গঠনের জন্য যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলে? 25 নাম্বার দিয়ে আমরা লিখে ফেলবো। নাম্বার 26, নাম্বার 26-এ বলছে অংশীদারি আইনের কত ধারায় নাবালক অংশীদারের কথা বলা আছে? অংশীদারি আইনের কত ধারায় নাবালক অংশীদারের কথা বলা আছে? নাবালক অংশীদারের কথা অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? 26 দিয়ে উত্তর লিখে ফেলবো। 27-এ বলছে কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক? আমরা জানি অংশীদারের ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়, কিন্তু একটি অংশীদারি ব্যবসা আছে যার নিবন্ধন বাধ্যতামূলক। সেটা জানতে চাচ্ছে কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। 27 নাম্বার দিয়ে আমরা উত্তর লিখে ফেলবো। ক্লিয়ার? কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। 28 বলছে অংশীদারদের মধ্যে সম্পর্ককে কি বলে? অংশীদারদের মধ্যে যে সম্পর্ক, সে অংশীদারদের মধ্যে সম্পর্ককে কি বলে? ঠিক আছে, অংশীদারদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে কি বলে? সুন্দর করে 28 নাম্বার দিয়ে আমরা লিখে ফেলবো। নাম্বার 29, নাম্বার 29-এ বলছে নির্দিষ্ট অংশীদারির কথা অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? নির্দিষ্ট অংশীদারি ব্যবসা একটি অংশীদারি ব্যবসার প্রকারভেদ, তো সেটি সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? আমরা 29 দিব, দিয়ে উত্তর লিখে ফেলবো। নির্দিষ্ট অংশীদারির কথা অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? নাম্বার 30, সীমাবদ্ধ বা যেটাকে আমরা বলি সীমিত অংশীদারি ব্যবসা, সেই সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি কোথায়? অর্থাৎ কোন দেশে বা কোন জায়গায় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হয়েছে? ঠিক আছে, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হয়েছে কোথায়? সেই জায়গাটার নাম আমরা 30 নাম্বার দিয়ে লিখে ফেলবো। ঠিক আছে, নাহিদুল ইসলামকে বের করে দেন। হ্যাঁ, নাহিদুল ইসলামকে ক্লাস থেকে ব্যান করেন দ্রুত। হ্যাঁ, নাহিদুল ইসলাম যে কমেন্ট করেছে, নাহিদুল ইসলামকে ক্লাস থেকে ব্যান করেন। ঠিক আছে, হৃদয়, নাহিদুল ইসলামকে ক্লাস থেকে ব্যান করেন, আর হিসাব রাখেন কয়জনকে ব্যান করছেন। 31 নাম্বার 31, সীমিত অংশীদারির আইন কত সালের? সীমিত অংশীদারি ব্যবসায়ের যে আইন রয়েছে সেটি কত সালের? সীমিত অংশীদারি ব্যবসায়ের যে আইন রয়েছে সেই আইনটি হচ্ছে কত সালের? ঠিক আছে, সীমিত অংশীদারি, নাহিদকে দ্রুত ব্যান করেন, দ্রুত ব্যান করেন, নাহিদুল ইসলামকে দ্রুত ব্যান করেন। সীমিত অংশীদারি আইন কত সালের? সীমিত অংশীদারি আইন হচ্ছে কত সালের? নাম্বার 31, 31 নাম্বার দিবেন, দিয়ে আইনটা লিখবেন যে এত সাল। ঠিক আছে, নাম্বার 32, নাম্বার 32-এ বলছে নামমাত্র অংশীদার, নামমাত্র অংশীদারের দায় কেমন? নামমাত্র যে অংশীদার আছে সেই নামমাত্র অংশীদারের দায় কেমন? ঠিক আছে, তাহলে নামমাত্র অংশীদারের দায় কেমন? নামমাত্র অংশীদারের দায় কেমন সেটা লিখে ফেলেন। অসীম দায় না সসীম দায় না আর কি কি দায় আছে সেগুলো লিখে ফেলেন। ঠিক আছে, নাম্বার 32 দিয়ে সুন্দর করে লিখে ফেলেন যে নামমাত্র অংশীদারের দায় কেমন। ঠিক আছে, নাম্বার 33, নাম্বার 33-এ বলছে কোন অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে কোনো মেয়াদ উল্লেখ থাকে না? অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের মেয়াদের কথা উল্লেখ থাকে না কোন অংশীদারি ব্যবসায়ে? যে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে মেয়াদের উল্লেখ থাকে না তাকে কোন অংশীদারি ব্যবসা বলে? ঠিক আছে, কোন অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে কোনো মেয়াদের উল্লেখ থাকে না? সুন্দর করে লিখে ফেলেন। 33 নাম্বার দিয়ে সুন্দর করে লিখে ফেলেন যে কোন অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে কোনো মেয়াদ থাকে না। নাম্বার 34, মূলধন বিনিয়োগ করলেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে কোন অংশীদার বলে? অর্থাৎ সে ব্যবসাতে মূলধন দিবে কিন্তু ব্যবসা পরিচালনা করবে না, তাকে কোন অংশীদার বলে? 34 লিখবেন, 34 লিখে উত্তর লিখে ফেলেন দ্রুত। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা আসছি এবার 35-এ। 35-এ কি বলছে? অংশীদারি আইনের কত ধারায় বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন হয়? আমরা যে 5টা বিলোপ সাধনের কথা জানি, এখন বলছে কত ধারায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হবে, তাই না? 40 থেকে 44-এ যে 5টি বিলোপ সাধনের ধারা রয়েছে তার মধ্যে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন হবে কত ধারায়? 35 দিয়ে সুন্দর করে লিখে ফেলেন। ঠিক আছে, এরপরে আসেন 36। 36-এ বলছে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করার ফল বা পরিণাম সম্পর্কে আইনের কত ধারায় বলা আছে? অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করার ফল বা পরিণাম সম্পর্কে আইনের কত ধারায় বলা আছে, তাই না?
তাহলে অংশীদারি ব্যবসায়ের যদি আমি নিবন্ধন না করি, তাহলে এই নিবন্ধন না করলে কি কি হতে পারে আমার ফল বা পরিণাম, এটি কত ধারায় বলা আছে 36 নাম্বার দিয়ে লিখে ফেলেন। ওকে, এরপরে আসেন, বলেছে 37 বিশ্বের প্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? বিশ্বের প্রথম কোম্পানি আইন কত সালে পাশ হয়? 37 দিয়ে সালটা খালি লিখে দিবেন, ঠিক আছে? বিশ্বের প্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? ওকে, নেক্সটে যাই আমরা 38 বলছে রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত কোম্পানিকে কি বলে? রাষ্ট্রপতির আদেশে গঠিত যে কোম্পানি, সেই কোম্পানিকে কি বলে? রাষ্ট্রপতির আদেশে গঠিত কোম্পানিকে কি বলে? 38 দিয়ে লিখে ফেলবেন। 39 বলছে আমাদের কোম্পানির সংবিধান বলা হয় কাকে? কোম্পানির সংবিধান বলা হয় কাকে? কোম্পানির সংবিধান বলা হয় কাকে? 39 দিয়ে আমরা সুন্দর করে লিখে ফেলবো। ফাস্ট হইতে হবে, ফাস্ট হইতে হবে, ফাস্ট হইতে হবে, ফাস্ট হইতে হবে, দ্রুত 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 দ্রুত। কোম্পানির সংবিধান বলা হয় কাকে? 40 কি বলছে দেখি আমরা। কোম্পানির পরিচালনাগত নিয়ম কানুন কোথায় লিপিবদ্ধ থাকে? কোম্পানির পরিচালনাগত নিয়ম কানুন কোথায় লিপিবদ্ধ থাকে? ঠিক আছে ভাইয়া, কোম্পানি পরিচালনাগত নিয়ম কানুন কোথায় লিপিবদ্ধ থাকে? ঠিক আছে, অর্থাৎ কোন দলিলে লিপিবদ্ধ থাকে সেটা জানতে চাচ্ছে। কোম্পানির পরিচালনাগত নিয়ম কানুন কোন দলিলে লিপিবদ্ধ থাকে সেটা জানতে চাচ্ছে। 41 বলছে টেবিল এ। এই যে টেবিল এ কথাটি কোন দলিলের সাথে সম্পর্কযুক্ত? আমাদের যে টেবিল এ আছে না ভাইয়া, টেবিল এ বা ফর্ম এ, এই কথাটি কার সাথে সম্পর্কযুক্ত? ঠিক আছে, দ্রুত লিখে ফেলবো। টেবিল এ কথাটি কার সাথে বা কোন দলিলের সাথে সম্পর্কযুক্ত? ঠিক আছে, 41 গেল। 42 বলছে কি বলছে? কোম্পানি আইনের কত ধারায় কোম্পানির বিবরণপত্র সম্পর্কে বলা আছে? কোম্পানি যে বিবরণপত্র প্রচার করে, তাই না, এই বিবরণপত্র সম্পর্কে আইনের কত ধারায় বলা আছে? 1994 সালের যে কোম্পানি আইন, এই কোম্পানি আইনের কত ধারায়, কত নম্বর ধারায় বিবরণপত্র সম্পর্কে বলা আছে? দ্রুত লিখে ফেলবো আমরা। ঠিক আছে ভাইয়া, না পারলে ফাঁকা রাখবো। অধিকাংশ ছেলে মেয়ে এটা পারবেন না, না পারলে ফাঁকা রাখবো। ঠিক আছে, যেগুলো পারছি না ফাঁকা রাখছি, সমস্যা নাই, টেনশনের কারণ নাই। আমরা ডেভেলপ করব, ডেভেলপ করার জন্য এটার আয়োজন। ওকে, কোম্পানি গঠনের 6 মাসের মধ্যে কোন সভা আহ্বানে ব্যর্থ হলে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে? কোম্পানির সভা কয়টা? 3টা সভা। এখন এই 3টা সভার মধ্যে কোন সভা যদি আমরা 6 মাসের মধ্যে আহ্বান না করতে পারি, অর্থাৎ না করতে পারি, তাহলে আমার বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। সেই সভাটার নাম দ্রুত লিখে ফেলি আমরা 43 নাম্বার দিয়ে। ওকে, এবার আসি আমরা 44 বলছে কোম্পানির ন্যূনতম চাঁদা বা ন্যূনতম মূলধন, যেটাই বলেন না কেন একই কথা, এটি কেন সংগ্রহ করতে হয়? কোম্পানির ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা কেন সংগ্রহ করতে হয়? সংগ্রহ করার কারণটা লিখবেন সংক্ষেপে, যে এই কারণে। ঠিক আছে, এই কারণে সংগ্রহ করতে হয়। কোম্পানির ন্যূনতম মূলধন বা চাঁদা কেন সংগ্রহ করতে হয়? এই কারণে সংগ্রহ করতে হয়, সেটা লিখে ফেলেন। ওকে, তারপরে আসি নাম্বার 45। কি বলছে? কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার কেন প্রয়োজন হয়? কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার, আমরা জানি যে যোগ্যতা সূচক শেয়ার বলে একটা কথা আছে। এই যোগ্যতা সূচক শেয়ার কেন প্রয়োজন হয়, বা এই যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে কারা? কেন প্রয়োজন হয় যোগ্যতা সূচক শেয়ার? কেন প্রয়োজন হয়? 45 নাম্বার দিয়ে আমরা লিখে ফেলবো যোগ্যতা সূচক শেয়ার কেন প্রয়োজন হয়। ওকে, নেক্সটে আসি আমরা নাম্বার 46। নাম্বার 46 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে বিনিয়োগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার কোনটি? বিনিয়োগ করার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার কোনটি, অর্থাৎ কোন শেয়ারে আমাদের রিস্ক সবচেয়ে বেশি? বিনিয়োগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার কোনটি, অর্থাৎ কোন শেয়ারের রিস্ক হচ্ছে সবচেয়ে বেশি? দ্রুত লিখে ফেলতে হবে। নাম্বার 47 প্রবর্তকদের শেয়ারকে কি বলা হয়? যারা কোম্পানির প্রবর্তক, তারা যে শেয়ার ক্রয় করে তাদের শেয়ারকে কোন শেয়ার বলে সেটা জানতে চাচ্ছে। নাম্বার 47।
নাম্বার 47 বলছে প্রবর্তকদের শেয়ারকে কি বলা হয়? দ্রুত লিখে ফেলি, প্রবর্তকদের শেয়ারকে কি বলা হয়? নাম্বার 48 বলছে কোম্পানির দায় পরিশোধের ক্রমধারাটি লিখো। আমি একটু সময় দেব এটাতে, অর্থাৎ কোম্পানি যে বিলোপ সাধনের সময় যে দায় পরিশোধ করে, এই দায় পরিশোধের ক্রমধারা মানে সবার আগে কার দায় পরিশোধ করবে, এরপরে কার দায় পরিশোধ করবে, তারপরে কার দায় পরিশোধ করবে, তারপরে কার দায় পরিশোধ করবে, এই ক্রমধারাটা লিখে ফেলতে হবে। ঠিক আছে, এই ধারাটা লিখে ফেলেন যে কোম্পানি যখন বিলোপ হয় তখন সবার আগে কার দায় পরিশোধ করতে হবে, এরপরে কার দায় পরিশোধ করবে, তারপরে কার দায় পরিশোধ করবে, তারপরে কার দায় পরিশোধ করবে। নিজের মতো করে লিখে ফেলেন। ঠিক আছে, এটাতে একটু সময় দিচ্ছি। হ্যাঁ, যে কোম্পানির দায় পরিশোধের ক্রমধারাটি লিখো। ক্রমধারা মানে কি? কোনটার পরে কোনটা হবে সেটাকে ক্রমধারা বলে। ঠিক আছে, অর্থাৎ সিরিয়াল। সেই সিরিয়ালটা লিখতে হবে। প্রথমে কার দায় পরিশোধ করব, তারপরে কার দায় পরিশোধ করব, তারপরে কার দায় পরিশোধ করব। ঠিক আছে, সেই ক্রমধারাটা আমরা সুন্দর করে লিখে ফেলি। ঠিক আছে, আচ্ছা, আশা করি সকলের লেখা হয়ে গেছে। ওকে, নেক্সটে চলে যাই এবার আমরা। কি বলছে? জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয় কাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া। জাতীয় অর্থনীতির দর্পণ, এই প্রশ্নটা আসে আর আমরা ভুল করে আসি খালি। জাতীয় অর্থনীতির দর্পণ, জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয় কাকে? দ্রুত লিখে ফেলবো। জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয় কাকে? জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয় কাকে? সুন্দর করে লিখে ফেলি। 49 নাম্বার দিয়ে আমরা লিখে ফেলি যে জাতীয় অর্থনীতির দর্পণ কাকে বলা হয়। ঠিক আছে, নাম্বার 50-এ চলে যাই। নাম্বার 50-এ কি বলছে? নাম্বার 50-এ বলছে কোম্পানি আইনের কত ধারা অনুসারে কোম্পানির বিলোপ সাধন হয়? আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হয় 5টি ভাবে। কয়টি ভাবে? 5টা। কিন্তু কোম্পানির বিলোপ সাধন হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। কোম্পানির বিলোপ সাধন হয় 3 ভাবে। এখন এই যে কোম্পানির যে 3 ভাবে বিলোপ সাধন হয় সেটি আইনের কত ধারা অনুসারে? সেই ধারাটা সুন্দর করে 50 নাম্বার দিয়ে আমরা লিখে ফেলবো যে এত ধারা অনুসারে কোম্পানির কি হয়? কোম্পানির বিলোপ সাধন হয়। ওকে ওকে, ঠিক আছে, নেক্সটে যাই আমরা। বলেছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? দ্রুত লিখে ফেলি। নাম্বার 51। নাম্বার 51 দিয়ে আমরা লিখে ফেলি সমবায় সমিতির মূল বা প্রধান উদ্দেশ্য কোনটি? ঠিক আছে ভাইয়া, সমবায় সমিতির মূল বা প্রধান উদ্দেশ্য কোনটি? আমরা সুন্দর করে লিখে ফেলি। সমবায় সমিতির মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কোনটি? আমরা সুন্দর করে লিখে ফেলি। নাম্বার 51। আশা করি লেখা হয়ে গেছে। নাম্বার 52 কি বলছে? সমবায় ধারণাটির আত্মপ্রকাশ হয় কোন যুগে? অর্থাৎ সমবায় ধারণাটি কোন যুগে আত্মপ্রকাশ করে বা কোন যুগে সমবায় ধারণাটির উদ্ভব হয়? ঠিক আছে, তাহলে সমবায় ধারণাটির আত্মপ্রকাশ বা উদ্ভব হয় কোন যুগে? ঠিক আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ না আধুনিক যুগ? কোন যুগ? ঠিক আছে, সেটা আমরা সুন্দর করে 52 নাম্বার দিব। আমরা 52 নাম্বার দিয়ে আমরা সুন্দর করে লিখে ফেলি যে কোন যুগে সমবায়ের কি হয়? আত্মপ্রকাশ হয়। ঠিক আছে, পরে যাই। বাংলাদেশের যে সমবায় আইন, বাংলাদেশের সমবায় আইন কত সালের? বাংলাদেশের যে সমবায় আইন, সে বাংলাদেশের সমবায় আইনটি হচ্ছে কত সালের? ঠিক আছে, বাংলাদেশের যে সমবায় আইন, সে বাংলাদেশের সমবায় আইন কত সালের? 53 নাম্বার দিব, দিয়ে চট করে লিখে ফেলবো। হাতের লেখা সুন্দর করার দরকার নাই। ওকে, পরে যাই। পরে আমাদের বলছে হচ্ছে 54 নাম্বার। 54 নাম্বার বলছে সমবায় আন্দোলনের জনক বলা হয় কাকে? সমবায়ের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের নেতৃত্ব দানকারী বা জনক বলা হয় কাকে? সুন্দর করে আমরা একটা নামটা লিখে ফেলবো যে সমবায় আন্দোলনের জনক বলা হয় কাকে? আমরা সুন্দর করে একটু লিখে ফেলি যে সমবায় আন্দোলনের জনক বলা হয় কাকে? আমরা সুন্দর করে লিখে ফেলি। নামটা লিখে ফেলতে হবে। সমবায় আন্দোলনের জনক, যেহেতু বাংলায় প্রশ্ন এসেছে আপনারা বাংলায় লিখবেন, তো ইংলিশে লিখতে যে বানান ভুল করার কোনো দরকার নাই। সমবায় আন্দোলনের জনক বলা হয় কাকে? বাংলায় নামটা লিখে ফেলবেন 54 নম্বর দিয়ে। পরে যাই। পরে বলছে কি বলছে? 55 নম্বর বলছে সমবায় সমিতির ন্যূনতম ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে সমবায় সমিতির পরিচালনা কমিটির। ঠিক আছে, সমবায় সমিতির যে পরিচালনা কমিটি আছে না, সেই পরিচালনা কমিটির সদস্য জানতে চেয়েছে। হ্যাঁ,
সমবায় সমিতি যে পরিচালনার যে কমিটি থাকে একটা, তাই না, ব্যবস্থাপনা পরিষদ বা পরিচালনা পরিষদ, সেই সমবায় সমিতির পরিচালনা কমিটির সর্বনিম্ন সদস্য কতজন এবং সর্বোচ্চ সদস্য কতজন? ঠিক আছে, সমবায় সমিতির সদস্য না, এটা হচ্ছে সমবায় সমিতির যে পরিচালনা কমিটি আছে সেই পরিচালনা কমিটির সর্বনিম্ন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন আমরা একটু সুন্দর করে লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে সমবায় সমিতির পরিচালনা কমিটির ন্যূনতম মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ মানে তো বুঝতেই পারছেন সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন, এত থেকে এত লিখে ফেলবো। নাম্বার 56 তে চলে আসি। নাম্বার 56 কি বলছে? বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? অর্থাৎ বাংলাদেশ সরকারের যে মন্ত্রণালয় রয়েছে কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশের সমবায় সমিতিগুলো? সংক্ষেপে লিখলেও হবে, আর যার বড়টা জানা আছে সে বড়টাই লিখবে, সমস্যা নাই। ঠিক আছে, বাংলাদেশের সমবায় সমিতিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সুন্দর করে আমরা লিখে ফেলবো, কত দিয়ে? 56 নাম্বার দিয়ে। ঠিক আছে, এবার আসি 57 নাম্বার। 57 নম্বরে বলছে সমবায় সমিতির সংরক্ষিত তহবিলে মুনাফার কত ভাগ রাখতে হয়? সমবায় সমিতির কি তহবিল? সংরক্ষিত তহবিল বা যে সঞ্চিত তহবিল রয়েছে সেখানে কত % জমা রাখতে হয় সেটা জানতে যাচ্ছে। আমরা 57 নাম্বার দিব, দিয়ে চট করে লিখে ফেলবো। নাম্বার 58 তে চলে আসি। নাম্বার 58 তে বলছে আমাদের সমিতির একজন সদস্য মোট মূলধনের সর্বোচ্চ কত অংশের মালিক হতে পারে? সমিতির একজন সদস্য যে মোট মূলধন রয়েছে মোট মূলধনের কত অংশের মালিক হতে পারে? ঠিক আছে, পার্সেন্টেজটাও লিখবেন, ভগ্নাংশটাও লিখবেন। ঠিক আছে, এত বা এত, এত বা এত। ঠিক আছে, তাহলে সমিতির একজন সদস্য মোট মূলধনের সর্বোচ্চ কত অংশের মালিক হতে পারে? ক্লিয়ার? 58 গেল। 59 আমাদেরকে বলছে বিআরডিবি। বিআরডিবি ভালো করে লক্ষ্য করতে হবে কোথায় প্রতিষ্ঠিত হয় বা বিআরডিবি কোথায় প্রতিষ্ঠিত। ঠিক আছে, বিআরডিবি কোথায় প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, তাই না? বিআরডিবি কোথায় প্রতিষ্ঠিত হয় স্থানটার নাম লিখতে হবে, বাংলাদেশের কোন স্থানে প্রতিষ্ঠিত হয় স্থানের নাম লিখতে হবে। 60 চলে আসি আমরা। 60 বলছে যে ভোক্তা সমবায় সমিতির মুনাফা কিভাবে বণ্টিত হয়? ভোক্তা সমবায় সমিতির মুনাফা কিভাবে বণ্টিত হয়, কিসের অনুপাতে বণ্টিত হয় বা কি নিয়মে বণ্টিত হয় সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে ভোক্তা সমবায় সমিতির মুনাফা কিভাবে বণ্টিত হয়? ভোক্তা সমবায় সমিতির যে মুনাফা সেটি কিভাবে বণ্টিত হয় সুন্দর করে আমরা লিখে ফেলবো। নাম্বার 61। নাম্বার 61 তো বলছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্বের প্রথম যে সমিতি সমবায় সমিতি তার নাম হচ্ছে রসডেল সোসাইটি অফ ইকুইটি পায়োনিয়ার্স। ঠিক আছে, সংক্ষেপে আমি লিখেছি রসডেল। ঠিক আছে, তাহলে বিশ্বের যে প্রথম সমবায় সমিতি আপনারা একটু পড়ে নেবেন, তার নাম হচ্ছে রসডেল সোসাইটি অফ ইকুইটি পায়োনিয়ার্স। এখন কথা হচ্ছে এই সমিতিটা কারা প্রতিষ্ঠিত করেছিল? রসডেল সোসাইটি অফ ইকুইটি পায়োনিয়ার্স বিশ্বের প্রথম সমবায় সমিতি। এখন এই সমবায় সমিতিটা কারা প্রতিষ্ঠিত করেছিল? হ্যাঁ, কোন ধরনের ব্যক্তিবর্গ মিলে এই সমিতিটা প্রতিষ্ঠা করেছিল? 61 নাম্বার দিয়ে চট করে লিখে ফেলতে হবে। 62 চলে যাই। 62 আমাদের বলছে রাষ্ট্রীয় ব্যবসা কি উদ্দেশ্যে পরিচালিত হয়, মানে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি? 62 নাম্বার প্রশ্ন বলছে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি? আমরা 62 দিয়ে সুন্দর করে লিখে ফেলবো এটা। ক্লিয়ার? নেক্সটে যাই। 63 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 63 বলছে বাংলাদেশে কত সালের পিপিপি নীতি কার্যকর রয়েছে? পিপিপি মানে কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটি ব্যবসার ধরন। এখন এটি কত সালের নীতি কার্যকর রয়েছে? পিপিপি নীতি কত সালের? বাংলাদেশে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি সেটি হচ্ছে কত সালের? ঠিক আছে, তাহলে পিপিপি নীতি কত সালে কার্যকর রয়েছে বাংলাদেশে সেটা সুন্দর করে 63 নাম্বার দিয়ে খাতায় লিখে ফেলবেন। ঠিক আছে ভাইয়া, নেক্সটে যাই আমরা। নেক্সটে বলছে
জীবন বীমা কর্পোরেশন কোন ধরনের কোম্পানি? বাংলাদেশে যে জীবন বীমা কর্পোরেশন রয়েছে এটি কোন ধরনের কোম্পানি বা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা কোন ধরনের কোম্পানি? সুন্দর করে আমরা লিখে ফেলবো, 64 নাম্বার দিব, দিয়ে আমরা লিখে ফেলি যে জীবন বীমা কর্পোরেশন কোন ধরনের কোম্পানি। জীবন বীমা কর্পোরেশন কোন ধরনের কোম্পানি? আমরা সুন্দর করে লিখে ফেলি যে বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশন কোন ধরনের কোম্পানি, না জানলে ফাঁকা থাক। 65 বলছে, 65 কি বলছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যবসা কোনটি? বাংলাদেশে যে রাষ্ট্রীয় ব্যবসাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় ব্যবসা কোনটি? সবচেয়ে পুরাতন এবং প্রাচীনতম রাষ্ট্রীয় ব্যবসা কোনটি? ঠিক আছে ভাইয়া, বাংলাদেশে যে রাষ্ট্রীয় ব্যবসা রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং প্রাচীনতম রাষ্ট্রীয় ব্যবসা কোনটি? খুবই দ্রুত উত্তর করে দিতে হবে। বাংলাদেশে যে রাষ্ট্রীয় ব্যবসা রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং প্রাচীনতম রাষ্ট্রীয় ব্যবসা কোনটি? এখন বলছে 66 নাম্বার, রাষ্ট্রীয় ব্যবসা লোকসানের ফলে কোনটি বৃদ্ধি পায়? অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা যদি লস করে, রাষ্ট্রীয় ব্যবসা যদি কি করে? লস করে, তাহলে এই লসের ফলে কোনটি বৃদ্ধি পাবে? দেশের কোনটি বৃদ্ধি পায়? রাষ্ট্রীয় ব্যবসা লোকসানের ফলে দেশের কোনটি বৃদ্ধি পাবে সেটা জানতে যাচ্ছে। ওকে, তাহলে রাষ্ট্রীয় ব্যবসা লোকসানের ফলে দেশের কোনটি বৃদ্ধি পায়? 66 নাম্বার দিয়ে আমরা লিখে ফেলবো। 67তে চলে আসি। 67 বলছে প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট কোন ধরনের সম্পদ? প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট কোন ধরনের সম্পদ? প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট কোন ধরনের সম্পদ? প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট হচ্ছে কোন ধরনের সম্পদ? 67 দিয়ে আমরা উত্তর লিখে ফেলবো। প্যাটেন্ট আইন অনুযায়ী প্যাটেন্ট কোন ধরনের সম্পদ? আমরা 67 দিয়ে আমরা সুন্দর করে লিখে ফেলি যে প্যাটেন্ট কোন ধরনের সম্পদ। পরে চলে আসি আমরা 68। 68তে বলছে বিশ্বের সকল ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি? বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ন্ত্রণ করার কাজ করে কোন সংস্থা? বিশ্বের সকল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্থাৎ বুদ্ধিভিত্তিক যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো নিয়ন্ত্রণে জাতিসংঘের একটি সংস্থা কাজ করে। বিশ্বের যত বুদ্ধিভিত্তিক সম্পদ রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের একটি সংস্থা কাজ করে। সেই সংস্থাটার নাম কি? সংক্ষেপে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আপনি যদি বড়টা না জানেন সংক্ষেপে লিখলেও হবে যে সেই সংস্থাটির নাম কি। 68 দিব আমরা, 68 দিয়ে সুন্দর করে সংস্থাটির সংক্ষেপে নামটা লিখলেও হবে। নাম্বার 68 গেল। নাম্বার 69 কি বলছে? বাংলাদেশে, কোথায়? বাংলাদেশে প্যাটেন্ট এবং ডিজাইন আইন কত সালের? বাংলাদেশের প্যাটেন্ট এবং ডিজাইন আইন কত সালের? বাংলাদেশের প্যাটেন্ট এবং ডিজাইন আইন কত সালের? 69 দিয়ে আমরা সুন্দর করে সালটা লিখে ফেলবো। ঠিক আছে, নাম্বার 70। নাম্বার 70 কি বলছে আমাদের? বাংলাদেশের প্যাটেন্ট সনদের সময়কাল কত? বাংলাদেশের প্যাটেন্ট সনদের সময়কাল কত? বাংলাদেশে যে প্যাটেন্টের আছে অর্থাৎ প্যাটেন্টের মেয়াদ হচ্ছে কত বছর সেটা জানতে যাচ্ছে। বাংলাদেশে প্যাটেন্টের মেয়াদ হচ্ছে কত বছর সেটা জানতে চাচ্ছে। বাংলাদেশে প্যাটেন্টের মেয়াদ হচ্ছে কত বছর সেটা জানতে চাচ্ছে। আমরা সুন্দর করে এটা লিখে ফেলি যে বাংলাদেশে প্যাটেন্টের মেয়াদ কত বছর। 70 গেল। 71 ট্রেডমার্কের প্রথম ব্যবহারকারী কারা? রাবিতে আসা প্রশ্ন। ঠিক আছে, ট্রেডমার্ক, ট্রেডমার্ক সর্বপ্রথম কারা ব্যবহার করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মূল বইয়ের প্রশ্ন। ট্রেডমার্ক সর্বপ্রথম কারা ব্যবহার করেছে? ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী কারা? কারা হচ্ছে ট্রেডমার্ক সর্বপ্রথম ব্যবহার করেছে? আমরা 71 নাম্বার দিয়ে সুন্দর করে লিখে দিব ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, তাহলে ট্রেডমার্ক সর্বপ্রথম কারা ব্যবহার করেছে আমরা সুন্দর করে লিখে ফেলি। এরপরে আসি নাম্বার 72। 72 বলছে বাংলাদেশে কপিরাইট আইন কত সালের? কপিরাইটের যে আইন বাংলাদেশে বলবৎ রয়েছে বা কার্যকর রয়েছে সেটি কত সালের? বাংলাদেশের কপিরাইট আইন কত সালের? কপিরাইট আইন, তাই না? বাংলাদেশের যে কপিরাইট আইন সে কপিরাইট আইন কত সালের? 72 দিয়ে আমরা লিখে ফেলবো। 73 বলছে আমাদের কি? পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? বাংলাদেশে যে পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে সেই পরিবেশ সংরক্ষণ আইন কত সালের?
বাংলাদেশে যে পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে সেই পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে কত সালের সেটা আমাকে লিখে ফেলতে হবে 73 দিয়ে, সরি 73 দিয়ে লিখে ফেলি পরিবেশ সংরক্ষণ আইন কত সালের। 74-এ চলে আসি আমরা, 74। ওকে, আচ্ছা 74-এ চলে আসি আমরা, একটু আপডেট করে নিই, দাঁড়ান আপনারা লিখতে থাকেন, আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ 74-এ চলে আসি, হ্যাঁ দেখি কি বলছে 74-এ কি বলছে আমাদের দেখি। আচ্ছা হ্যাঁ 74-এ যেটা বলছে সেটা হচ্ছে ভাইয়া দেখেন, কোন দূষণের ফলে টাইফয়েড রোগ হয়? কোনটি দূষণের ফলে টাইফয়েড রোগ হয়? কোনটি দূষণের ফলে টাইফয়েড রোগ হয় বা টাইফয়েড রোগ কিসের মাধ্যমে ছড়ায়? কোনটির ফলে টাইফয়েড রোগ হয়? ঠিক আছে, এটা ভাইবেন না যে এটা সাধারণ জ্ঞান, এটা ম্যানেজমেন্টেরই প্রশ্ন। ঠিক আছে ভাইয়া, তাহলে কোনটি দূষণের ফলে টাইফয়েড রোগ হয়? 74 দিয়ে দ্রুত লিখে ফেলি, কোনটি দূষণের ফলে টাইফয়েড রোগ হয়। 75 কি বলছে? আইএসও 9000, আইএসও কত এটা? 9000 এর বিষয়বস্তু কি? অর্থাৎ আইএসও 9000-এ কি সম্পর্কে বলা হয়েছে? আইএসও 9000-এ কি সম্পর্কে বলা হয়েছে? পরিবেশগত দিক, মান নিয়ন্ত্রণ, না আর কি বলা আছে বলেন তো? আইএসও 9000-এর বিষয়বস্তু কি বলেন? 75 দিয়ে লিখে ফেলতে হবে সুন্দর করে, আইএসও 9000-এ কি সম্পর্কে বলা আছে, এর বিষয়বস্তু কি? দ্রুত লিখে ফেলি 75 দিয়ে, আইএসও 9000-এর বিষয়বস্তু কি? 76 কি বলছে? 76-এ বলছে পরিবেশ ব্যবস্থাপনার আইএসও সনদ মান কত? অর্থাৎ আইএসও কত নম্বরে পরিবেশের ব্যবস্থাপনার কথা বলা আছে? পরিবেশগত ব্যবস্থাপনার কথা আইএসও কততে বলা আছে? ঠিক আছে, পরিবেশ ব্যবস্থাপনার আইএসওর সনদ মান কত? ঠিক আছে, অর্থাৎ কত নম্বর আইএসওতে পরিবেশ ব্যবস্থাপনার কথা বলা আছে? 76 দিয়ে আমরা লিখে ফেলি দ্রুত। ওকে, ফার্স্ট হইতে হবে, ফার্স্ট। 77 কি বলছে? বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে বলা হয় ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? সেই সাথে সাথে দেশটাও পড়ে নেবেন। ঠিক আছে, এই দেশের এই জায়গাতে, তাই না? বলেন তাহলে 77 বলছে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়, মানে মেন যে অফিসটা সেটা কোথায়, সদর দপ্তর কোথায়? ঠিক আছে, 77 লিখে ফেলি আমরা যে এই জায়গায়। ঠিক আছে, ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় লিখে ফেলি। 78 বলছে গ্রামীণ ব্যাংক, হ্যাঁ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে কত সালে? গ্রামীণ ব্যাংক, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে কত সালে? এখানে দুইটা বিষয় আছে, পড়ার সময় খেয়াল রাখবেন। একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু হয় কত সালে, আর গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে কত সালে। সাল কিন্তু দুইটা। প্রথমে গ্রামীণ ব্যাংকের প্রকল্প চালু হয়েছিল একটা সালে, চট্টগ্রামের কোথায়? জোবরা গ্রামে, তাই না? তারপরে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে কত সালে? এখানে প্রকল্প না, ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ কবে ঘটেছে সেটা জানতে যাচ্ছে। সবাই দ্রুত লিখে ফেলি। ঠিক আছে, 78 দিয়ে আমরা লিখে ফেলি। 79 সাপটা যে চুক্তি আছে, তাই না? এসএপিটিএ। এখন সাপটার অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? সাপটাতে অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা কত? সাপটাতে অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 8টি, তাই না? তো এই সাপটাতে সর্বশেষ কোন রাষ্ট্র বা কোন দেশ যুক্ত হয়েছে সেটা জানতে চাচ্ছে, সেই দেশের নাম লিখে ফেলতে হবে 79 দিয়ে। সাপটা চুক্তির সর্বশেষ অন্তর্ভুক্ত রাষ্ট্র কোনটি? সবাই লিখে ফেলি। এরপরে আসি আমরা, কি বলেছে ভাইয়া? সিএসআর, তাই না? এই সিএসআর এর পূর্ণরূপ কি? সুন্দর করে ইংরেজিতে লিখে ফেলে, সিতে কি, এসতে কি, আরতে কি। সিএসআর এর পূর্ণরূপ কি? সিএসআর এর পূর্ণরূপ কি? সবাই লিখে ফেলি আমরা। সিএসআর এর পূর্ণরূপ কি? সবাই লিখে ফেলি। সিএসআর এর পূর্ণরূপ কি? সবাই বলি আমরা। হয়েছে? সিএসআর এর পূর্ণরূপ কি? সিএসআর এর পূর্ণরূপ কি? সিএসআর, তাই না? সিএসআর এর পূর্ণরূপ কি? অনেকবার এসেছে। সিএসআর এর পূর্ণরূপ কি? ওকে, নেন, হয়েছে সবাই? এবার কমেন্ট করতে পারেন। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ।
সেটা হচ্ছে কমেন্ট ছাড়া সুন্দর মতো ক্লাস করলেন, দুই একজন হয়তো বুঝতে পারেনি কমেন্ট করেছে, আর একটা ছেলে পাকনা আছে সে কমেন্ট করেছে, ওকে মনে হয় গ্রুপ থেকে বের করা হয়েছে, অ্যাড করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, ওর পাকনা মোটা করা উচিত হয়নি, ও ডিরেক্ট এসে অ্যান্সার করতে শুরু করেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখেন আমরা 45 মিনিটের মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে 80টা প্রশ্ন আমরা সমাধান করলাম, এবং প্রতিটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি আসা যে প্রশ্নগুলো কোর টপিক সেগুলো আমরা শেষ করলাম। আর আপনাদের অবস্থা বলেন, কি অবস্থা বলেন, আপনাদের অবস্থা কি বলেন, আপনাদের অবস্থা কি বলেন? লিখতে পেরেছেন? দ্রুত অ্যান্সার করতে পেরেছেন? দেখেন এটা কেন করাইলাম, হ্যাঁ হাত ব্যথা করছে, হাত ব্যথা করার জন্য করাইলাম। দেখেন এটা কেন করাইলাম, শহীদুজ্জামান স্যার কমেন্ট করছে এখন, দেখেন শোনেন এটা কেন করাইলাম, এটা করাইলাম এই কারণে যে রিয়েল টাইম আপনি একটা মানে কি মানে একটা চাপ অনুভব করেছেন না? সত্যি করে বলেন তো, আপনি একটা চাপ অনুভব করেছেন না? আপনি একটা চাপ অনুভব করেছেন কিন্তু, ঠিক আছে? তা আমি এই চাপটা আপনাকে দিতে চেয়েছি, একেবারে 45 মিনিট 80টা আপনি সমাধান করছেন, মানে একটা চাপ কিন্তু দিয়েছি আমি আপনাকে, ঠিক আছে? আমি আপনাকে কিন্তু হ্যাঁ শেষেরগুলো পারবেন না, আমি বলছি আপনি অনেক কিছুই পারবেন না। আপনার মধ্যে কি কি ঘটনা ঘটেছে এখন আমার থেকে শুনেন, ঠিক আছে? আপনার মধ্যে কি কি ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো আমার থেকে শুনেন, ঠিক আছে? আপনার ঘটনাগুলো আমার থেকে শোনেন এবার, ঠিক আছে? শোনেন এবার, আপনাকে আমি একটা চাপ দিয়েছি, কিন্তু একটা চাপ, একটা প্রেশার অনুভব করেছেন, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে এই যে প্রেশার, ঠিক আছে, এই যে প্রেশার, এই প্রেশার নিয়েটা শিখতে হবে, কারণ পরীক্ষার হলে ভাইয়া অনেক প্রেশার আসবে আপনার উপরে। পরীক্ষার হলে অনেক প্রেশার, পারিপার্শ্বিক প্রেশার, এই প্রেশার সেই প্রেশার, প্রশ্ন দেখে মাথা খারাপ লাগবে, অনেক কিছু হবে, তাই না? তো এই যে প্রেশার, এটা আপনাকে একটা প্রেশার চাপ নিয়ে শেখাবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া প্রশ্ন আসার সাথে সাথে আপনি যতই পারেন, প্রশ্নগুলো যখন আসছে আপনার একটা প্রেশার এতটুকু সময়ের মধ্যে উত্তর করতে হবে, একটা ভয় বা আতঙ্ক কাজ করছে। তো এই যে ভয় বা আতঙ্ক কাজ করছে, এই ভয় বা আতঙ্কের মধ্যে আপনি উত্তরটা করতে পারছেন কিনা সেটা একটা ফ্যাক্ট। তো এরপরে দেখেন তৃতীয় কথা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টারের প্রশ্ন আপনি ভালো পেরেছেন, তাই না? আর কিছু কিছু চ্যাপ্টার, ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টার, সেটা কি চ্যাপ্টার ভাইয়া? যেমন অনেকে বলছেন সেটা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার যেমন বলে হচ্ছে যে সালগুলো ওলটপালট হয়ে গেছে। এই যে দেখেন সালগুলো ওলটপালট হয়েছে, দ্যাট মিনস আপনার সালে প্রবলেম আছে। আর এই সাল থেকে একটা হইলেও প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে। কারো সাল ওলটপালট হয়েছে, কারো ধারাগুলো ওলটপালট হয়েছে না ভাইয়া? আপনার কারো সালের ওলটপালট হয়েছে, কারো কি হয়েছে, কারো কি হয়েছে ভাইয়া? কারো হচ্ছে আপনার ধারাগুলো এলোমেলো হয়ে গেছে। তার মানে আপনার সাল এবং ধারাগুলোতে সমস্যা আছে। যত সাল এবং ধারা সবগুলোকে আলাদা করে নোট করে ফেলতে হবে, নোট করে ফেলে সেগুলো পড়ে ফেলতে হবে সুন্দর করে, ঠিক আছে? আর অধিকতর সুখের জন্য ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্টে সব আলাদা করে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে আসেন কিছু কিছু জিনিস আছে যে চ্যাপ্টারগুলো আপনারা পারেননি, কারণ কয়েকজন এখানে উত্তর করলেন ভাইয়া সমবায় পর্যন্ত পেরেছি। ভাইয়া সমবায় পর্যন্ত সবাই পারবে, যে ছেলেটা সবচেয়ে খারাপ সেও সমবায় পর্যন্ত উত্তর করতে পারবে, কিন্তু ম্যানেজমেন্ট ডিফারেন্স ক্রিয়েট করবে তখনই যখন আপনি সমবায়ের পরের চ্যাপ্টারগুলোতে ভালো প্রিপারেশন নেবেন। প্যাটেন্ট ট্রেডমার্ক থেকে প্রশ্ন আসবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহার সেখান থেকে আপনার প্রশ্ন আসবে। আপনার ভাইয়া কোন দূষণের ফলে কি হয় রাবিতে প্রশ্ন পাবেন আপনি এদিকে ব্যবসার নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা থেকে প্রশ্ন পাবেন। এখান থেকে আপনি 4-5টা প্রশ্ন আপনি পাবেন, ঠিক আছে? ঢাবিতে কম পাবেন, ঢাবিতে হয়তো 2টা আসবে সর্বোচ্চ, বা সর্বোচ্চ গেলেও 3টা আসবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন অন্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, রাবি, 4-5টা প্রশ্ন কিন্তু আপনি পাবেন এখানে। আর মনে রাখবেন এই ম্যানেজমেন্টে, ঠিক আছে, এই ম্যানেজমেন্টে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ম্যানেজমেন্টে যদি আপনি টপ স্কোর না করতে পারেন তাহলে আপনার চান্স হবে না। এবং এটাও মনে রাখবেন ম্যানেজমেন্টে টপ স্কোরই শুধু না, ম্যানেজমেন্টে অল্প টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে, কারণ ম্যানেজমেন্টে আপনার টাইম সেভ করতে হবে। এই কারণে আমি আজকে আপনাকে একটা টাইমের প্রেশার দিয়েছি।
বুঝতে পেরেছেন? আমরা 45 মিনিট ক্লাস করেছি, 80টা প্রশ্ন সলভ করেছি। তো একটা টাইমের প্রেশার, এই টাইমের প্রেশারটা ভাই আপনাকে নিতে হবে, বুঝছেন? ম্যানেজমেন্টে আপনাকে যে টাইমের চাপ সেটা নিতে হবে, কারণ ম্যানেজমেন্ট আমি যত টাইম সেভ করতে পারবো ম্যানেজমেন্টে, ওই টাইমটুকু আমি অ্যাকাউন্টিংয়ে, ওই টাইমটুকু আমি ইংলিশে দিতে পারবো। নাহলে এটা ভাইয়া খুব কঠিন যে আপনি 45 মিনিটের মধ্যে 60টা এবং 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন সলভ করবেন, এটা আসলে অনেক ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? এর সাথে সাথে আমার যেটা হয়েছে ভাইয়া সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, অপশন থাকলে সহজে ধরতে পারি, বাট লিখিততে সাল মনে থাকে না ভাই, অপশন ভুলে যেতে হবে। অপশন ছাড়া প্রিপারেশন যদি নিতে পারেন দেন আপনি মনে করবেন ইউ হ্যাভ বেস্ট প্রিপারেশন, ওকে? না হলে আপনার প্রিপারেশন নাই, ওটাকে কোনো প্রিপারেশন বলে না। অপশন দেখে যদি উত্তর করতে হয় ওটাকে প্রিপারেশন বলে না ভাইয়া, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আপনার অপশন, ঠিক আছে, অপশন দিয়ে যদি আপনি হয়, অপশন দেখে যদি আমার উত্তর করা লাগে ওটাকে প্রিপারেশন বলে না, ওটা আপনি প্রিপারেশন নেননি মন থেকে, ওটা আপনি অপশন দেখে মুখস্থ করেছেন, ওটা আপনি তালগোল প্যাচ খাই ফেলবেন ভাইয়া, অপশন বাদ, ঠিক আছে? অপশন ছাড়া পড়তে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কোর পয়েন্ট, মেন পয়েন্ট, এগুলো একেবারে মেন জিনিসপত্র ভাইয়া। তো এই মেন জিনিসপত্রগুলোর জন্য অপশন টেস্ট করা যাবে না ভাইয়া, এটা মাথায় থেকে ওরাই দিতে হবে, ঠিক আছে? এগুলো মাথা থেকে ওরাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন আজকের উপলব্ধি, কোন চ্যাপ্টারের সমস্যা বুঝতে পেরেছেন? ওই চ্যাপ্টারগুলো কি করতে হবে এখন পড়তে হবে ভালো করে। ভাই কোম্পানিতে আপনার প্রশ্নে আটকে গেলেন, কোম্পানি পড়েন ভালো করে। ভাই কপিরাইট আইন, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ব্যবসায়ের আইনগত দিক আপনি পারেননি, আমি জানি, মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রবলেম এখানে। আর যে স্টুডেন্টগুলো এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে সে ম্যানেজমেন্ট আগাই থাকে, কারণ এই চ্যাপ্টারগুলো অনেক ছেলেমেয়ে গাফিলতি করে, আর দেখবেন প্রতিটা বছর এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। বুঝতে পেরেছেন? এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ঠিক আছে? এখন দেখেন এই যে সমস্যাগুলো ধরতে পারলেন, ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই পিডিএফ দিয়ে আপনি এই 80টা প্রশ্নের উত্তর আপনি মিলাবেন না, 80টা প্রশ্নের মধ্যে যে উত্তরগুলো আপনি পারেননি বই দেখে দেখে উত্তরগুলো বের করার ট্রাই করবেন। আগামী কালকে বা আগামী পরশু আমি এগুলোর উত্তর সহ শিট দিব। এখনই যদি আমি উত্তর সহ যদি আপনাকে শিট দিয়ে দিই তাহলে আপনি ডিরেক্ট ওই শিটই মুখস্থ করবেন, এতে করে আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না। আর আপনি যদি শিখতে চান তাহলে কষ্ট করতে হবে। আজকে রাতের মধ্যে 80টা প্রশ্নের মধ্যে যেগুলো আপনার কনফিউশন, আপনি লিখেছেন কিন্তু আপনার মনে হচ্ছে আমার মনে কনফিউশন আছে, অনেকগুলো পারেননি, আপনি কি করবেন? ওই চ্যাপ্টার বের করেন, ওই চ্যাপ্টার বের করে মেন বই, সহায়ক বই যা আছে উত্তর লিখে রাখেন, লিখে কমপ্লিট করে ফেলেন ফ্রেশ করে। কমপ্লিট যখন হয়ে যাবে দেন আমি যখন আপনাকে ফাইনাল উত্তরটা দিব সুন্দর করে পিডিএফ, তখন ওই পিডিএফ এর সাথে আপনি মিলাবেন, তাহলে আপনার ডেভেলপমেন্টটা আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝছেন বলেন? সবাই কি বুঝছেন? আজকে সবাই যেটা করবেন সুন্দর করে, আজকে যেটা সবাই করবেন সুন্দর করে রাত্রে এগুলো বের করে ঘুমাবেন। অ্যাকাউন্টিং এক্সাম দেওয়া হয়েছে, রাত্রে প্রশ্নের উত্তরগুলো বের করে ঘুমাবেন, ঠিক আছে? এইভাবে আমরা নিব, হ্যাঁ, সময় সুযোগ থাকলে এইভাবে আমরা নিব, ঠিক আছে? পড়া অনেক, সময় কম, সময় অনেক ভাইয়া, অনেক সময় আছে, এখন 1 মাস সময় আছে, 1 মাসে অনেক কিছু করা যায় ভাই, ঠিক আছে? আপনি যেটা করবেন আজ রাতে উত্তরগুলো বের করবেন, সুন্দর করে বের করে রেখে দিবেন, এইভাবে বই ঘাটবেন, মেন বই, ফোকাস মেন বই ভাইয়া। চান্স পাইতে গেলে, ভালো পজিশন করতে গেলে ম্যানেজমেন্টে কোনো ছাড় দেওয়া যাবে না। ম্যানেজমেন্টে বিগত সালগুলোতে সবাই খারাপ করছে, ম্যানেজমেন্টে খারাপ করা যাবে না, ম্যানেজমেন্টে খারাপ করা যাবে না, কারণ যে ছেলে ভালো করবে, টপ করবে, ম্যানেজমেন্টে খারাপ করবে না। ভাই আপনার ইংলিশের সমস্যা, অ্যাকাউন্টিংয়ে ম্যাথে আটকাবেন, ম্যানেজমেন্টে খারাপ করা যাবে না, বাংলা প্রথম পত্রের এমসিকিউ মিস করা যাবে না, মার্কেটিংয়ে খারাপ করা যাবে না, ফাইন্যান্সে খারাপ করা যাবে না চান্স পাইতে হলে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রশ্ন তো সব লেখা নাই ভাই, পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে, যে পিডিএফ পান না, এই যে ক্লাস শেষ হবে পিডিএফটা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে, যেখানে সেখানে আছেন না পিডিএফটা পেয়ে যাবেন, বুঝছেন? প্রশ্ন কই পাবো? আমি তো বলছি প্রশ্ন কই পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, এইভাবে আমি সামনে বছর মানে 2025 সালে, হ্যাঁ 2025 সালে ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র আরেকটা এভাবে ক্লাস নিব, ঠিক আছে? তো কেমন লাগছে বলেন এটা হইলে, বলেন বলেন। তো আমি এটা দিয়ে দিব, হ্যাঁ, জিএসটি থাকবে, সমস্যা নাই, হ্যাঁ দিয়ে নিব, সবগুলোই নিব, ঠিক আছে? সবগুলোই নিব, সমস্যা নাই। তো কেমন লাগলো বলেন? কুইক শর্ট, ঠিক আছে? এটা হচ্ছে কুইক শর্ট হয়ে গেল, দ্রুত, হ্যাঁ দ্রুত হয়ে গেল, দ্রুত আমরা সমাধান করে ফেললাম, তাই না?
আপনি যখন ভাত রান্না করেন 2-3টা ভাত যখন আপনি টেস্ট করেন তখনই তো বোঝা যায় যে ভাত তো হয়েছে কিনা। তো প্রতিটা চ্যাপ্টার থেকে 80টা প্রশ্ন নেওয়া হয়েছে, একেবারে কোর বেসিক 80টা প্রশ্ন। তো 80টা প্রশ্ন দিয়ে আপনার অবস্থা যাচাই করা হয়ে গেছে যে আপনি কেমন পারেন, বুঝছেন? এবং যে আমরা কুইকলি জাস্ট 45 মিনিটের মধ্যে আপনার ম্যানেজমেন্টের একটা অবস্থা বা একটা ধারণা সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে গেলেন যে আপনার কি অবস্থা। ঠিক আছে, তো এই আর কি। ঠিক আছে, এইভাবে আমি আরো বেশ কিছু জিনিস নিব, এতে করে আপনার যেটা করা হবে আপনার মনোবলটা স্ট্রং হবে, চাপ নেওয়ার যে ক্ষমতা সেই চাপ নেওয়ার ক্ষমতাটা আপনার বাড়বে। বুঝতে পেরেছেন? এই কারণে। আর সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, 1 ইয়ার পরে। জি স্যার, 1 ইয়ার পরে স্যার, আপনার বিয়ে খাবো তারপরে। এখন সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আজকে অনেক শান্তভাবে কমেন্ট অফ রেখে ক্লাস করেছেন, আমাকে বেশি মানে ইনস্ট্রাকশন দেওয়া লাগেনি। এরপরে আমি যে সেশনগুলো নিব সেই সেশনগুলোতেই আমি এটাই চেষ্টা করব, মানে এই জিনিসটা বজায় রাখবেন। ঠিক আছে, তাহলে ক্লাস নিতেও ভালো লাগবে, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, শহীদ স্যার বলছে বস লেভেল ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সব হবে সব হবে, সমস্যা নাই। হ্যাঁ, 45 মিনিটে 80টা, হ্যাঁ 45 মিনিটে 80টা এমসিকিউ দিয়ে দিলাম। এবং সেই সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আপনার টোটাল ওভার মানে ম্যানেজমেন্ট প্রথম পত্রটাই মোটামুটি একটা রিভিশন হয়ে গেল আমাদের। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, শেষ করলাম। যদি ভালো কিছু চান তাহলে আজকেই 80টা প্রশ্ন সমাধান করে ঘুমাবেন। ঠিক আছে, আর কে কি লিখলেন, আর কে কি লিখলেন সবাই বিজনেস স্কোয়াড গ্রুপে ছবি তুলে দিবেন। হ্যাঁ, এবং ক্লাসের অনুভূতি কি হইলো আজকে সবাই অনুভূতি শেয়ার করবেন। ঠিক আছে, বিজনেস স্কোয়াড গ্রুপে সবার অনুভূতিগুলো দেখতে চাই। ঠিক আছে, আজকের ক্লাসের অনুভূতিগুলো দেখতে চাই সবার থেকে। ঠিক আছে, হ্যাঁ নিব, সব ক্লাসে নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।